Hello everyone, I'm Irfan Habib, currently a first year MBA student from AIMS Bhubaneswar. I have here my implementation with All India rank 594 and score of 685. আজ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 50, বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন। অর্থাৎ মানে হচ্ছে যে আমাদের বডিতে আমরা জানি কিছু, যেমন মাসেল রয়েছে, যেমন বোন রয়েছে, সেরকম নিউট্রিয়েন্টস, পুষ্টিদ্রব্য বা গ্যাসের আদান প্রদানের জন্য কিছু মাধ্যম রয়েছে, তাই তো? এরকম তো নয় যে সবকিছু ডিফিউশন হয়ে যাচ্ছে না, সেখানে কিছু মিডিয়াম রয়েছে, যেমন সেটা তরল মাধ্যমের মধ্যেই মেইনলি প্রবাহিত করে। দ্যাটস ওয়াই আমাদের বডিতে মেইনলি যে পরিবহন মাধ্যম সেটা হচ্ছে বডি ফ্লুইড, তাই তো, দেহ তরল। এবং তার কিভাবে পরিবহনটা হয়, তো এই চ্যাপ্টার বেসিক্যালি আমাদের কি কি বডি ফ্লুইড রয়েছে, মানে কি কি দেহ তরল রয়েছে, যেমন রক্ত বা লিম্ফ, এবং তার সাথে আমরা দেখবো তাদের পরিবহনের মেকানিজম, অর্থাৎ কিভাবে গোটা বডির মধ্যে রক্ত পরিবাহিত হচ্ছে। মেনলি সার্কুলেশন সিস্টেম, আমরা লিম্ফ সার্কুলেশন বেশি ডিসকাস করি না। আমরা এখানে ডিসকাস করবো মেনলি যেটা আমাদের রক্তর সংবহন প্রক্রিয়াটাই আমরা মেনলি ডিসকাস করবো, ঠিক আছে? তো এখনো অব্দি আমরা এইটুকু জেনে গেছি যে প্রত্যেকটা উম, জীবিত বস্তুর তার বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং পুষ্টিদ্রব্য যেরকম প্রয়োজন, তেমনি যে সমস্ত বর্জিত পদার্থ এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেগুলোকে বের করা ততটাই জরুরি, তাই তো? ওকে। তো কিভাবে আমরা সেই সমস্ত ক্ষতিকর বস্তুগুলোকে আহ শরীর থেকে বাইরে অপসারণ করছি, বা কিভাবে আহ যে সমস্ত পুষ্টিদ্রব্য এবং আহ অক্সিজেনের দরকার সেগুলো কিভাবে সংগ্রহ করছি, এই পুরো মেকানিজম যদি আমরা দেখি, প্রত্যেকটা জীবিত বস্তু, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ আলাদা আলাদা কার্যকরী ব্যবস্থা আছে, তাই তো? সেরকম যদি আমরা দেখি যে, যেমন স্পঞ্জ, সিলিন্ডারের, হ্যাঁ না, তুমি যদি অ্যানিমাল কিংডম পড়েছো যে স্পঞ্জ সিলিন্ডার, এদের কাছে কি রয়েছে, ক্যানাল সিস্টেম রয়েছে, যেখানে ওয়াটার বাইরে থেকে জল এসে পুরো জলই খাবার, পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন নিয়ে আসে, আবার কার্বন ডাই অক্সাইড বা বর্জিত দ্রব্যগুলো বের করে দেয়, এক্সক্রিটি প্রোডাক্টস গুলো। কিন্তু যখনই আমরা হায়ার অর্গানিজমে, আরো বেশি জটিল প্রাণীদের কাছে যাবো, হ্যাঁ, মোর কমপ্লেক্স অর্গানিজম, তাদের কাছে একটা বিশেষ প্রকারের ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে সংবহন প্রক্রিয়া, সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে? মোস্ট কমন বা সব থেকে বেশি পরিমাণে যে সংবহন প্রক্রিয়াটা আমরা বেশিরভাগ হায়ার অর্গানিজমে দেখা যায়, সেটা হলো ব্লাড বা রক্ত। এটা মোস্ট কমনলি পাবো। ওকে। এছাড়াও লিম্ফ রয়েছে, লিম্ফের মেইনলি কাজ হচ্ছে, লিম্ফ খুব বেশি একটা প্রধান সার্কুলেটরি সিস্টেম হিসেবে কাজ করে না, মেইন সংবহন ব্যবস্থা নয় এটা, তবে লিম্ফের মাধ্যমে কিছু কিছু আহ লিম্ফকে বাংলা বলে লসিকা। দেখুন, এর মেইনলি কাজ হচ্ছে আমাদের বডিতে কিছু, যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস, যে কোনো প্যাথোজেন যদি শরীরে এন্টার করে সেটাকে কিল করা। আর মেইনলি রসিকার মধ্যে কিছু পরিমাণে ডাব্লিউবিসিএস ম্যাক্রোফেজেস থাকে, তো মেইনলি মেইন কাজ হচ্ছে প্রোটেকশন বডিকে, এবং কিছু কিছু অ্যাবজর্পশন, ফ্যাট সলিউবল, হ্যাঁ, ফ্যাট সলিউবল যে সমস্ত ভিটামিন রয়েছে বা লিপিড গুলোকে অ্যাবজর্পশনও লিমিট হেল্প করে, ঠিক আছে? ল্যাকটিয়ালসে, ক্ষুদ্রান্তে তোমরা পড়েছো অবশ্যই। ওকে। সো প্রথমে যদি আমরা প্রথম যে বডি ফ্লুইড বা দেহ তরলের কথা বলছি, সেটি হচ্ছে রক্ত বা ব্লাড। হোয়াট ইজ ব্লাড? ডেফিনেশন মানে, ব্লাড ইজ, ব্লাড বা রক্ত আমাদের মেইনলি কি করছে, এটা একটা মেইন এখানে ইম্পর্টেন্ট লাইন, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেশাল কানেক্টিভ টিস্যু। তোমরা যখন এনিমাল টিস্যু নামে চ্যাপ্টারটা পড়েছি, সেখানে পড়েছে কানেক্টিভ টিস্যু ডিফারেন্ট টাইপস হয়, রাইট? তার মধ্যে একটা স্পেশাল টাইপ ছিল স্পেশাল কানেক্টিভ টিস্যু, যার আন্ডারে বোন, কার্টিলেজ এবং ব্লাড ছিল। সো ওয়াই ব্লাড বা রক্ত স্পেশাল কানেক্টিভ টিস্যু কেন? কারণ কানেক্টিভ টিস্যু আমরা ফিচার জানি যে এর মধ্যে ম্যাট্রিক্স থাকে, ফ্লুইড ম্যাট্রিক্স, ফ্লুইড ম্যাট্রিক্স না, এর মধ্যে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্সটা মেইনলি বিভিন্ন ফাইবার লেভেলে তৈরি হয়, রাইট? অ্যান্ড তার মধ্যে কিছু সেলস থাকে। তো ব্লাডের কম্পোজিশনটা সেম অনেকটা, এর মধ্যে ম্যাট্রিক্স রয়েছে এবং এর মধ্যে কিছু সেল বডি বা কিছু কোষও রয়েছে। তাছাড়াও আরেকটা কাজ হচ্ছে কানেক্টিভ টিস্যু দুটো একের বেশি অঙ্গকে কানেক্ট করা, তাই তো? তাদের যোগাযোগ ব্যবস্থা।
তো ব্লাডও সেরকমই করছে, ব্লাড বিভিন্ন অঙ্গের মধ্যে পরিবহনের একটা মাধ্যম, তাই তো? তাহলে কানেক্টিভ টিস্যুর এটা একটা ফাংশন হয়ে গেল। কিন্তু স্পেশাল কানেক্টিভ টিস্যু আমরা সব ফিচার গুলো ফলো করছে না। ফার্স্ট, এর মধ্যে ফ্লুইড ম্যাট্রিক্স পাওয়া যায়, সলিড ম্যাট্রিক্স নয়। 2 নম্বর কারণ এর মধ্যে কোনো বেসমেন্ট মেমব্রেন নেই। ঠিক আছে? তো তাই রক্ত হচ্ছে এমন একটা বিশেষ যোগ কলা বা কানেক্টিভ টিস্যু, স্পেশাল কানেক্টিভ টিস্যু বা বিশেষ যোগ কলা, যেখানে একটা তরল ধাত্র বা ম্যাট্রিক্স এবং তার সাথে প্লাজমা এবং বিশেষ কিছু কোষ ফর্মড এলিমেন্টস, ওকে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, এসব। তো যদি আমরা ব্লাডের কম্পোজিশন দেখি, ব্লাডের যে উপাদান দেখি, তার মধ্যে ব্লাডের মধ্যে মেইনলি দুটো পার্টস রয়েছে, একটা হচ্ছে প্লাজমা, আদার ইজ ফর্মড এলিমেন্টস। প্লাজমা মেইনলি ফর্মড এলিমেন্ট সাকার উপাদান বলি। ওকে, প্লাজমা কনস্টিটিউটস 55, প্লাজমা প্রায় 55% প্লাজমা, এবং 45%, এই 45% এই ফর্মড এলিমেন্টস। ওকে, হোয়াট ইজ প্লাজমা? রক্তের প্লাজমা কি? প্লাজমা হচ্ছে এটা বেসিক্যালি স্ট্র কালার, স্ট্র কালার মানে একটু হালকা হলুদ বর্ণের, okay? অনেকটা ঠিক ভিসিয়াস, ভিসকোসিটি খুব হাই, তাই তো? তো শান্ত তরল একটা পদার্থ, যেটা 55% অফ ব্লাড, রক্তের প্রায় 55% রক্তের গঠন করে, এবং তার মধ্যে এই প্লাজমার মধ্যে আবার 90 to 92%, 90 থেকে 92% হচ্ছে মেইনলি জল, বাকি 6 থেকে 8% হচ্ছে প্রোটিনস। প্লাজমা প্রোটিনস বলা হয় এদের। মেইনলি প্লাজমা প্রোটিন যদি দেখো, প্লাজমা প্রোটিন মেইনলি 3 টাইপের, দ্যাট আর অ্যালবুমিনস, গ্লোবিউলিনস এবং ফাইব্রিনোজেন। এটা হচ্ছে মেজর প্রোটিন। বাকি স্মল প্রোটিন হিসেবে আরো অনেক ছোট ছোট প্রোটিন থাকে, অ্যান্টিবডিজ থাকে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি দেখো, সেটা হচ্ছে এই 3টি প্লাজমা প্রোটিন। সেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং টিউলারিন। মেইনলি আমাদের বুঝতে হবে এটার ফাংশন গুলো কি কি। তো ফাংশন হিসেবে অ্যালবুমিনের কাজ হচ্ছে, মেইনলি অ্যালবুমিন হেল্প করে আমাদের শরীরের অসমোলারিটিকে মেনটেন করা। অসমোলারিটি অর্থাৎ আহ, শরীরে মনে করো আমাদের রক্তের মধ্যে একটা কম্পোজিশন লিমিট রয়েছে, তাই তো? বিভিন্ন সলিউড গুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, সবার একটা কম্পোজিশন রয়েছে। তার কারণে সবসময় কি জলের একটা আদান প্রদান চলতে থাকে কোষ এবং রক্তের মধ্যে। তো এই যে একটা অসমোলারিটি মেনটেন করে রাখা, যাতে এক্সেসিভ আহ জল বেরিয়ে না যায় বা এক্সেসিভ জল রক্তে চলে না আসে, তাই তো? বডি যাতে কোষেরা কোষেরা যাতে শুকিয়ে না যায় বা কোষের মধ্যে যেন জলের অভাব না হয়, সে অসমোলারিটিটা মেনটেন মেনলি করে অ্যালবুমিন। অ্যালবুমিনের আরেকটা ফাংশন রয়েছে, অ্যালবুমিন বাফার হিসেবেও কাজ করে। এবং অ্যালবুমিন বিভিন্ন ট্রান্সপোর্ট, আহ বিভিন্ন ভিটামিনস কে বা বলতে পারো, সরি, হ্যাঁ না, অনেক হরমোনস কেও ট্রান্সপোর্টে অ্যালবুমিন হেল্প করে। ওকে, নেক্সট হচ্ছে ফিব্রিনোজেন, গ্লোবিউলিনস। গ্লোবিউলিনস কি? গ্লোবিউলিনস মেইনলি ইনভলভড ইন ডিফেন্স মেকানিজম বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন কোন একটা ব্যাকটেরিয়া বা কোন একটা প্যাথোজেন এন্টার করলো, তো ফার্স্ট লাইন অফ ডিফেন্সের মধ্যে স্কিন এসব আসে, কিন্তু সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে যখন ম্যাক্রোফাজ বগেরা, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট ম্যাক্রোফাজ, যে নিউট্রোফিল এবং মনোসাইট, তাই তো? এবং তারপরে যদি দেখি, তোমরা দেখো, সেগুলো রয়েছে, সেখানে রয়েছে বি সেল, বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট মেনলি অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডিরা বা ইমিউনোগ্লোবিউলিন, এই ইমিউনোগ্লোবিউলিন গুলো কোন শ্রেণীর মধ্যে পড়ে? সেটা হচ্ছে গ্লোবিউলিন শ্রেণী। তো গ্লোবিউলিনের মেইন কাজ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করা। অ্যালবুমিন তো অসমোটিক ব্যালেন্স বলে দিয়েছি। আর ফিব্রিনোজেনের কাজ কি? ফিব্রিনোজেনের কাজ হচ্ছে ক্লটিং বা রক্ত তঞ্চন প্রক্রিয়ায় হেল্প করা। রক্ত তঞ্চন হচ্ছে, মনে করো কোথাও একটা কেটে গেল আমাদের শরীরে, কোনো একটা ইনজুরি কারণে বা কোনো একটা কাটের কারণে, তো সেখানে কি হয়, যদি রক্ততঞ্চন ব্যবস্থা কাজ না করে, তাহলে কন্টিনিউয়াস রক্ত ফ্লো করবে এবং প্রচুর পরিমাণে রক্ত লস হবে। বাট রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, সেই ব্লাডটা রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত লস হচ্ছে না। একটা সময় গিয়ে সেখানে একটা ক্লটিং মেকানিজম বা তঞ্চন প্রক্রিয়া কাজ করে, যার ফলে সেখানে একটা মেশ মতো তৈরি হয়ে যায়, নেট মতো, যাতে আর বেশি রক্ত লস না হয়। ঠিক আছে? তো এই প্রক্রিয়া মেনলি হেল্প করে ফিব্রিনোজেন। তোমরা যদি কাস্কেড প্রক্রিয়ার সম্বন্ধে একটু আমরা আগে ডিসকাস করবো, তবু কাস্কেড প্রক্রিয়া লাস্টে গিয়ে ফিব্রিনোজেন ফাইব্রিনে কনভার্ট হয়। ফাইব্রিনটা একটা মেশের মতো তৈরি করে সে রক্ত প্রবাহকে বন্ধ করে দেয়। এই, ঠিক আছে? That's all. এছাড়াও প্লাজমার মধ্যে প্রোটিন ছাড়া বা বাকি প্রোটিন ছাড়া বিভিন্ন সলিড, বললাম সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যানায়ন হিসেবে বাইকার্বনেট এবং ক্লোরাইড
এছাড়া বিভিন্ন মলিকুল যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, বিভিন্ন হরমোন এসব থাকে, ঠিক আছে। এবার একটা জিনিস এখানে খুব অনেকবার জিজ্ঞেস করা হয়, একটু কনফিউজিং বলে প্রত্যেকবার এটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে প্লাজমা কি। প্লাজমা হচ্ছে ব্লাড মাইনাস ফর্মড এলিমেন্টস। আর প্লাজমার মধ্যে রয়েছে মেইনলি প্লাজমা প্রোটিন আর ওয়াটার, তার সঙ্গে অ্যালবুমিন, গ্লোবিলিন, ফিবিয়াস। এবার এখানে একটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে সিরাম। হোয়াট ইজ সিরাম? সিরাম হচ্ছে তুমি প্লাজমা নাও, প্লাজমা থেকে যে সমস্ত ক্লটিং ফ্যাক্টর গুলো রয়েছে, প্লাজমা মাইনাস ক্লটিং ফ্যাক্টর, তাহলে আমি বলতে পারি ব্লাড মাইনাস ফর্মড এলিমেন্টস মাইনাস ক্লটিং ফ্যাক্টর। তো যদি ক্লটিং ফ্যাক্টর না থাকে তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিরাম। তাহলে যদি সিরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টর না থাকে তাহলে সিরামে কোনোদিন ক্লটিং হবে? হবে না। এবার এবার এই সিরামটা কোথায় পাই আমরা? মনে করো তোমার একটা জায়গায় কেটে গেল, কেটে যাওয়ার পর যখন জায়গাটা শুকিয়ে যায়, ঠিক আছে, মানে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর আমরা দেখি ওই জায়গা থেকে, সব জায়গা থেকে একটু হলুদ হলুদ টাইপের একটা কিছু রস বেরোয়, তাই তো? সেটাই হচ্ছে মেইনলি সিরাম। কারণ ক্লটিং ফ্যাক্টর সবগুলো ইউজ হয়ে গেল তোমার রক্ত সঞ্চালন প্রক্রিয়ায়, বাকি যেটা বেরোচ্ছে সেইটাই হচ্ছে তোমার ক্লটিং, সেই কলটাই হচ্ছে সিরাম। তাহলে প্লাজমা উইদাউট ক্লটিং ফ্যাক্টর ইজ কল্ড অ্যাজ সিরাম। ওকে, তাহলে আমরা ব্লাডের একটা কম্পোজিশন বা একটা উপাদান পড়লাম, সেটা হচ্ছে প্লাজমা। এবার ব্লাডের আরেকটা উপাদান, খুবই ইম্পর্টেন্ট উপাদান, সেটা হচ্ছে সাকার উপাদানগুলো, যাদের কাছে একটা স্পেসিফিক আকার রয়েছে, তাই তো? কোষীয় পদার্থগুলো যেমন লোহিত রক্তকণিকা, আরবিসি, শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি, প্লেটলেট, ওকে, অনুচক্রিকা, ঠিক আছে। রক্তের মেনলি এই তিনটেই ফর্ম, মানে তিনটে শাখার উপাদান রয়েছে, যারা 45% বলে চলবে, 45% ব্লাডের, রক্তের, এরাই গঠন করে, ঠিক আছে। এবার যদি ডিসকাস করি প্রত্যেকটি, এরিথ্রোসাইট বা এর নাম হচ্ছে রেড ব্লাড সেল, লিউকোসাইট, লিউকো কথার অর্থ সাদা, তো সেখান থেকে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেট কথাটি হচ্ছে অনুচ্ছেদ, জানি, ঠিক আছে। তো প্রথমে আমি ডিসকাস করি আরবিসি বা এরিথ্রোসাইট। এরিথ্রো কথার অর্থই হচ্ছে লাল, এরিথ্রো মানে লাল, ঠিক আছে, সাইট মানে তো কোষ। তো রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কোন একটা রক্তের মধ্যে পাওয়া যে কোষগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে কোষে পাওয়া যায় সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। ওকে, একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রায় 5 থেকে 5.5 মিলিয়ন, অর্থাৎ 50 থেকে 55 লাখ অব্দি লোহিত রক্তকণিকা পাওয়া যায় তার ইউনিটে, মনে রাখবো পার কিউবিক মিলিমিটার ব্লাডে, ঠিক আছে, তার মানে টোটাল ব্লাডে পার কিউবিক মিলিমিটারে 5 থেকে 5.5 মিলিয়ন। ওকে, এবং কোথায় এরা তৈরি হয়? তো আরবিসি মেইনলি তৈরি হয় লাল অস্থি মজ্জা বা রেড বোন ম্যারোর মধ্যে। রেড বোন ম্যারো কোন পার্টটাকে আমরা বলি? তোমরা যদি বোনকে স্কেল লক্ষ্য করেছিল, তো বোন ইজ লাইক দিস ওয়ান, দেখো। তো প্রাণের এই জায়গাগুলি, ঠিক আছে, এখানে বোন ম্যারো থাকে, সেই লাল বোন ম্যারো বা রেড বোন ম্যারো থেকেই মেইনলি আরবিসি, আরবিসির একটা পুরো সিনথেসিস একটা পাথওয়ে রয়েছে, যেটাকে আমরা বলি এরিথ্রোপয়েসিস, ঠিক আছে। কিন্তু সেটা এখন তোমাদের সিলেবাসের লেভেলে নয়। সেখানে তোমাদের কিভাবে একটা প্রথমে প্রোজেনিটার সেল থাকে, সেখান থেকে ধীরে ধীরে স্পেশালাইজড হয়ে আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়, তাই না? মেগা ক্যারিওসাইটের জন্য আলাদা, ইউক্যারিওসাইটের জন্য আলাদা, তো এগুলো থাকে, ঠিক আছে। সবগুলো কথা হচ্ছে রেড বোন ম্যারো। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে জন্মানোর আগে কিন্তু আমাদের ব্লাড মেইনলি তৈরি হয় ইয়ক স্যাকে, ঠিক আছে। দেন কিছু সময় স্প্লিন এবং লিভারে হয়ে থাকে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করা হবে, অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা কোথায়? অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা মেইনলি হচ্ছে রেড বোন ম্যারোতে, ঠিক আছে, ইন অ্যাডাল্টস। এবার লোহিত রক্তকণিকার কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেগুলো হচ্ছে এদের মধ্যে নিউক্লিয়াস নেই, একটা নিউক্লিয়াস বিহীন কোষ, ঠিক আছে। অ্যান্ড বাইকনকেভ, বাইকনকেভ অর্থাৎ অনেকটা ঠিক দ্বি অবতল, মানে দুদিকে অবতল সাইড। তাহলে কিরকম হবে সাইজটা? দেখো ঠিক এরকম, এরকম একটা, ঠিক আছে। এই অবস্থা ঠিক হবে, এরকম গঠনটা কারণ কি? তুমি সাইড থেকে দেখো, সাইড থেকে দেখলে বুঝতে পারো, সাইড থেকে দেখলে তোমাকে এরকম লাগবে, উপর থেকে দেখলে এরকম লাগবে না একটা,
আর সাইড থেকে দেখলে অনেকটা এরকম লাগবে। তো এবার এরকম বাইকনকেভ স্ট্রাকচার হওয়ার লাভ কি? এরকম গঠন হওয়ার কারণে এরা নিজেদের শেপটাকে বিকৃত করতে পারে। মনে করো কোনো একটি খুবই সরু নালীর মধ্যে যেতে হবে, তখন আরবিসি গুলো স্কুইজ করে যেতে পারে, এরকম স্কুইজ করে যেতে পারে। এরকম রয়েছে, এরকম গুটিয়ে গেল, ঠিক আছে, এরকম গুটিয়ে গুটিয়ে পাস করতে পারে। তো এটা একটা খুব ভালো ফিচার। এবং তাছাড়াও বাইকনকেভ হওয়ার কারণে এদের সারফেস এরিয়াটা অনেকটা ইনক্রিজ করে যায়, মানে বেশি থেকে বেশি পরিমাণ অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতে পারবে। ঠিক আছে, এটাও একটা ফিচার বাইকনকেভ হওয়ার কারণ। আহ অবশ্যই তারা লাল রঙের কারণে লাল লোহিত রক্তকণিকা বলা হয়। কেন এরা লাল? বিকজ এদের কাছে একটা আয়রন কন্টেইনিং কমপ্লেক্স প্রোটিন রয়েছে, যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নামে একটি জটিল প্রোটিন থাকে, ঠিক আছে, লাল বর্ণের। মেনলি আর লৌহ বা আয়রনের কারণে এরকম হয়। এবং এর এর কারণেই আরবিসির নাম এবং কালার দুটোই লাল, ঠিক আছে। এবার হেলদি সুস্থ একজন মানুষের ক্ষেত্রে হেমোগ্লোবিন কন্টেন্ট প্রায় 12 থেকে 16 গ্রাম থাকে 100 ml অফ ব্লাডে। এবার তোমরা বুঝতেই পারছো যে মেইনলি এই হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রেসপিরেটরি গ্যাসে, যেমন অক্সিজেন এবং CO2 এদের ট্রান্সপোর্টে হেল্প করা। কিভাবে করে সেগুলো তোমার ট্রান্সপোর্ট অফ গ্যাসেসে পড়বে, ঠিক আছে। এবার যেহেতু হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে, তাই আরবিসির ফাংশন এটা হয়ে যায়, ঠিক আছে। একটা রোহিত রক্তকণিকার যদি আমি বলি কতদিন তার লাইফ স্প্যান বা আয়ু, তাহলে গড় আয়ু প্রায় 120 দিন। এবং তারপরে এরা গিয়ে কোথায় ডিস্ট্রয় হয়? স্প্লিনে। স্প্লিনের মধ্যে কিছু রেটিকুলার, ঠিক আছে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল থাকে, যারা এই আসলে কি হয়, 120 দিন যাওয়ার পরে না আরবিসি মেমব্রেন গুলো রিজিড হয়ে যায়। অর্থাৎ এরা যেমন প্রথমের দিকে নিজেদের শেপকে চেঞ্জ করতে পারছিল, সেই অবস্থায় গিয়ে এরা নিজেদের শেপটাকে আর চেঞ্জ করতে পারে না। যখন এরা নিজেদের শেপকে চেঞ্জ করতে পারে না, তখন সেই ন্যারো ক্যাপিলারি গুলোর মধ্যে দিয়ে এরা পাস করতে পারে না। যখন সেখানে আটকে যায়, তখন রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল গুলো এদেরকে ধ্বংস করে ফেলে। এভাবেই স্প্লিনের মধ্যে মেইনলি আরবিসি ডিস্ট্রয় হয়, ঠিক আছে। সেটা একটা মেকানিজম ছিল। এই জন্য স্প্লিনকে বলা হয়ে থাকে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বা আরবিসির কবর, ঠিক আছে। নেক্সট ইজ লিউকোসাইট। ওকে, সো হোয়াট ইজ লিউকোসাইট? লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। ওকে, এবার যেহেতু ডাব্লিউবিসির কাছে কোনো রকম হিমোগ্লোবিন নেই, তাই এদের কোনো কালার এরকম লাল হয় না, এদের কালারটা একটা সাদা, ঠিক আছে। তো এরা সাদা বলবো না, এদের কালারটা হচ্ছে কালারলেস। কিন্তু কালারলেস তো অনেক সময় এটাকে মিশ্রণ হিসেবে বলা হয় যে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। কোনো কালার নেই বলে সাদা কালার বলে দিয়েছে, এরকম কিছু আসলে কিন্তু সাদা নয়, কালারলেস, বর্ণহীন, ঠিক আছে। এবং এদের কাছে নিউক্লিয়াস রয়েছে, দেয়ার নিউক্লিয়াসের, কিন্তু সংখ্যাটা অনেক কম। আরবিসি যেমন 5 মিলিয়ন থেকে 5.5 মিলিয়ন ছিল পার কিউবিক মিলিমিটারে, এদের সংখ্যা একটা 6,000 থেকে 8,000 পার কিউবিক মিলিমিটার। ওকে, লিউকোসাইটস এদের আয়ু অনেকটা কম, 120 দিন হয় না, অনেক কম দিন বাঁচে, প্রায় 60-70 দিনের মতো, ঠিক আছে। আহ দুই ক্যাটাগরি মেনলি ডাব্লিউবিসি পাওয়া যায়, সেগুলো হচ্ছে গ্রানুলোসাইট আর এ গ্রানুলোসাইট। অর্থাৎ মেনলি লোহিত রক্ত, সরি, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের দু প্রকারের হয়, সেগুলো হচ্ছে গ্রানুলোসাইট এবং এ গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট কেন বলা হচ্ছে? কারণ এদের কাছে গ্রানিউল থাকে। এবার গ্রানিউল মানে কি? গ্রানুল মানে হচ্ছে কিছু পিওর বাংলা যে কথা বলি তাহলে সেটা হচ্ছে দানাদার, ঠিক আছে। মানে এদের মধ্যে তুমি যদি মাইক্রোস্কোপে দেখো, তুমি এদের মধ্যে অনেকগুলো দানা দেখতে পাবে, এরকম গ্রানিউল দেখতে পাবে। তুমি লক্ষ্য করে দেখো, এদের মধ্যে তুমি গ্রানিউল দেখতে পাচ্ছ? এই যে গ্রানিউল গুলি, ঠিক আছে, দেখা যাচ্ছে, রাইট? সেম এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, কিন্তু এই দুটোতে দেখো, এদের মধ্যে কোনো দেখা যাচ্ছে না। তো এরা হচ্ছে মেনলি গ্রানুলোসাইট। তাহলে গ্রানুলোসাইটের মধ্যে কারা কারা আসে? ইওসিনোফিল। ইওসিনোফিল কেন নামটা হয়েছে? কারণ এরা, ইওসিন হচ্ছে একটা অ্যাসিডিক পিগমেন্ট, সেই পিগমেন্টটাকে স্টেন, এই পিগমেন্ট দিয়ে তাদের স্টেন হয়। মানে তোমার মাইক্রোস্কোপে দেখার জন্য আর কিছু স্টেনের দরকার, এরকম নয় মাইক্রোস্কোপে ডাইরেক্টলি সেলকে দেখা যায়, ওদেরকে একটা স্টেন করতে হয়, তার ফলে আমরা দেখতে পাই। তো এরা মেইনলি ইওসিন স্টেনটাকেই টেক আপ করে, ইওসিন স্টেন নেয় বলে আমরা দেখতে পাই। তো এদের নাম হচ্ছে ইওসিনোফিল। এরা হচ্ছে বেসিক রিয়েজেন্ট গুলো, যেমন মিথিলিন গ্লুচ এসব এসব এদের বেসোফিল। নিউট্রোফিল হচ্ছে এরা কোন রকম
অ্যাসিডিক বা বেসিক কোনোটাই নেয় না, এরা মেনলি নিউট্রাল টাইপের যে সমস্ত পিগমেন্ট রয়েছে সেগুলো এক্সপ্রেস করে, এদের নাম হচ্ছে নিউট্রোফিল। ওকে, সো দ্যাটস ওয়াই কেন ইওসিনোফিল কেন অ্যাসিডিক নিচ্ছে, কারণ এর মধ্যে নিশ্চয়ই বেসিক কিছু গ্রানিন রয়েছে বলে অ্যাসিডিক কে পিগমেন্ট নিচ্ছে, এর মধ্যে কিছু অ্যাসিডিক গ্রানিন থাকে বলে বেসিক পিগমেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এর নামগুলো অনেকটা অ্যাসিডোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর এক গ্রানুলোসাইটের মধ্যে রয়েছে, যার মধ্যে গ্র্যানিউল নেই, তো এর মধ্যে মেনলি দুটো আসে, সেটা হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। লিম্ফোসাইট আবার দু প্রকারের হয়, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, বেসড অন তারা কোথায় ম্যাচিওর, সরি কোথায় ম্যাচুরেশন হচ্ছে। যেমন টি লিম্ফোসাইট থাইমাসে ম্যাচুরেশন হয়, থাইমাস নামে একটা অর্গান রয়েছে, এবং বি বি লিম্ফোসাইট বোন ম্যারোর মধ্যে ম্যাচুরেশন, ঠিক আছে। ওকে, তো গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল বেসিক্যালি আমি বললাম, যে এখানে লিম্ফোসাইট এবং মনোসাইট হচ্ছে অ্যাগ্নোসাইট। কন্টেন্ট হিসেবে যদি আমি বলি তোমাদের এদের অনেক সময় আসে যে মোস্ট অ্যাবান্ডান্ট কোনটা, সব থেকে কম কোনটা, তো একটা ট্রিক মনে রাখতে পারো এইভাবে। একটা হচ্ছে NLMEB, NLMEB, ঠিক আছে, NLMEB, নিউটনস ল অফ মোশন, তো NLMEB। তো মোস্ট সব থেকে বেশি পরিমাণে এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডার, আর থেকে বেশি রয়েছে নিউট্রোফিল, প্রায় সরি 65% অব্দি। তারপরে আসে লিউকোসাইট, যার লিম্ফোসাইট, যার কনসেন্ট্রেশন প্রায় 20 থেকে 25%। তারপরে আসে মনোসাইট, যার পার্সেন্টেজ অনেকটা 6 থেকে 8%। তারপরে ইওসিনোফিল 2 থেকে 3, এবং সব থেকে কম পরিমাণে পাওয়া যায় 0.5 থেকে 1, সেটা হচ্ছে বেসন। এবার সবাই ইন্ডিভিজুয়াল ফাংশনের কথা যদি বলি, তো নিউট্রোফিল মেইনলি, নিউট্রোফিল এবং মনোসাইট এই দুটি হচ্ছে ফ্যাগোসাইট, অর্থাৎ এরা ফ্যাগোসাইট করে, খেয়ে ফেলে তাদের কোন একটা ফরেন পার্টিকেল, ফরেন অর্গানিজম যখন বডিতে এন্টার করে, সেগুলোকে ফ্যাগোসাইটিস করে ডিস্ট্রয় করা, ধ্বংস করে দেওয়া হচ্ছে নিউট্রোফিল এবং মনোসাইটের ফাংশন। লিম্ফোসাইটের মেইনলি ফাংশন কি, আমরা লিম্ফোসাইটের ফাংশন মেইনলি জানি ইমিউন সিস্টেমের হেল্প করে, তাই না। টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি আর একটা হিউমারাল ইমিউনিটিতে হেল্প করে, ঠিক আছে। টকিং অ্যাবাউট ইওসিনোফিল, তো ইওসিনোফিলের মেইনলি ফাংশন হচ্ছে, দেখো বেসোফিল হচ্ছে, বেসোফিলের মধ্যে কিছু গ্রানিন থাকে যেগুলো সেরোটোনিন, হেপারিন এই সমস্ত মলিকিউল, হিস্টামিন এদেরকে রিলিজ করে, ফলে এরা মেইনলি করে ইনফ্লামেশন করে, এবং এরাই দায়ী হচ্ছে অ্যালার্জির জন্য। অন্যদিকে এই ইনফেকশন গুলোকে রেসিস্ট করা, ইনফ্লামেশন গুলোকে রেসিস্ট করা, অ্যান্টি অ্যালার্জিক, অ্যালার্জিক রিয়াকশনের অ্যান্টি অ্যালার্জি, মানে সবসময় যেন অ্যালার্জি না হয়, অ্যান্টি অ্যালার্জি রিয়াকশন, এই সমস্ত ফাংশন গুলো তার ইওসিনোফিলে, ঠিক আছে। দ্যাটস ওয়াই লেখা আছে অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জি রিয়াকশন, কারণ এইভাবে না যে অ্যালার্জি হচ্ছে এর কারণে, অ্যালার্জি মেইনলি হয় হচ্ছে হিস্টামিনের কারণে, দ্যাট ইজ রিলিজ বাই বেসোফিল, কিন্তু সেটাকে কন্ট্রোল করা বা সেটা অ্যান্টি অ্যালার্জি রিয়াকশন যেটা, সেটা হচ্ছে ইওসিনোফিল। ওকে, লিম্ফোসাইট আমি বললাম, বি লিম্ফোসাইট, লিম্ফোসাইট মেইনলি ইমিউন রেসপন্সে হেল্প করে। ওকে, ওকে, ইমিউনিটি প্রোভাইড করা মেইনলি লিম্ফোসাইটের কাজ। এবার লাস্ট ফাউন্ড এলিমেন্ট যেটি হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকা এদেরকে অনেক সময় থ্রম্বোসাইটও বলা হয়। এবার তোমরা বলছো থ্রম্বোসাইট কেন, তো মেইনলি থ্রম্বোসাইট নামটা এই জন্যই যে এরা প্রডিউস করতে, এরা একটা সেল ফ্র্যাগমেন্ট, এরা বেসিক্যালি কোনো কোষ নয়, তোমরা বলতে পারো কোষের একটা কোষ মনে করো ভেঙে গেছে, তো কোষের খণ্ড এভাবে বলতে পারো, এটা কোষীয়, কোষীয় উপাংশ তোমরা বলতে পারো, পুরো কোষ নয়, কোষের একটা উপাংশ, ঠিক আছে। উম, এবং কোত্থেকে পাওয়া যায়, এরাও মেইনলি বোন ম্যারোতে স্পেশাল টাইপের একটা সেল থাকে, যেটা হচ্ছে মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট থেকেই তৈরি হয়, এবং এদের সংখ্যা ডাব্লিউবিসি থেকে বেশি, কিন্তু আরবিসি বা লেট রক্তকণিকার থেকে কম, প্রায় 1.5 লাখ থেকে 3.5 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। অনুচক্রিকার কাজ কি মেইনলি, অনুচক্রিকা মেইনলি ইনভলভ হচ্ছে তোমাদের রক্ততঞ্চন প্রক্রিয়া বা কোয়াগুলেশন অফ ব্লাডে, ঠিক আছে। এবার যদি কোনো কারণে প্লেটলেটের সংখ্যা কমে যায়, তাহলে আমাদের কি হবে, শরীরের মধ্যে রক্ত প্রক্রিয়া ঠিকভাবে কাজ করবে না, ফলে অনেক পরিমাণে রক্ত শরীর থেকে লস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল কিছু শাখার উপাদানগুলো, যেমন ডাব্লিউবিসি, আরবিসি এবং অনুচক্রিকা বা প্লেটলেটের কাজ। এবার আমরা নেক্সট যে টপিকটা দেখতে চলেছি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। আমরা যে বলি না, তোমরা নিজে দেখেছো হয়তো আইডি কার্ডে বা তোমাদের স্কুলে আইডি কার্ডে জিজ্ঞেস করা হয় কার কি ব্লাড, বা অনেক সময় হসপিটালের মধ্যে জিজ্ঞেস করা হয় যে এ পজিটিভ ব্লাডের দরকার বা ও পজিটিভ ব্লাড। সো কিভাবে এই নামকরণ গুলো করা হয়েছে,
এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, ঠিক আছে। সো মেইনলি দুটো এরকম নয় ব্লাড গ্রুপিং শুধুমাত্র এই এ বি এগুলোই রয়েছে। বেসিক্যালি অনেক টাইপের ব্লাড গ্রুপিং রয়েছে, ব্লাডকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়েছে, বাট স্পেশালি যে দুটো খুব ফেমাস এবং খুব ইউজ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং আর আরএইচ ব্লাড গ্রুপিং। দুটোর কনসেপ্ট অনেকটা সিমিলার, বাট প্রিন্সিপালটা সেম, কিন্তু কি ইউজ করছি সেটা ডিফারেন্ট। যেমন এবিও ব্লাড গ্রুপিং এ আমরা একটা স্পেশাল টাইপের অ্যান্টিজেন দেখি। হুম, সেটা হচ্ছে আরবিসি সারফেসে থাকে। ওকে, অন্যদিকে সেটা দু টাইপের হয়, একটা হচ্ছে এ একটা বি। আর আরএইচ এর ক্ষেত্রে আমরা আরএইচ নামের একটা অ্যান্টিজেন করি। তো বেসিক্যালি প্রিন্সিপাল কিন্তু সেম, অ্যান্টিজেনের বেসিসে আমরা আইডেন্টিফাই করছি, বাট ডিপেন্ডিং অন অ্যান্টিজেনটা ডিফারেন্ট, তার উপর বেসিস করে এবিও ব্লাড গ্রুপিং আলাদা এবং আরএইচ ব্লাড গ্রুপিং। তো প্রথমে যদি এবিও ব্লাড গ্রুপের কথা বলি, এবিও ব্লাড গ্রুপিং ইট ইস গিভেন বাই ল্যান্ডস্টেনার, যাকে ব্লাড গ্রুপিং এর জনক বলা হয়। ল্যান্ডস্টেনার একটা এমবিবিএস স্টুডেন্ট থাকাকালীনই ব্লাড গ্রুপিং ডিসকভার করেছিলেন, সো ইটস আ ভেরি বিগ ডিসকভারি। আর ব্লাড গ্রুপিং কারণেই আজ আমরা এত পরিমাণে ব্লাড ট্রান্সফিউশন করতে পারছি, যার ব্লাড দরকার, ব্লাড ডোনেশন হচ্ছে, সেই ব্লাড গুলো অ্যাকসেপ্ট করে যার যেরকম দরকার সেটা প্রোভাইড করা যাচ্ছে। ওকে, ব্লাড গ্রুপিং না জানা থাকলে, যদি গ্রুপ ম্যাচ না করে, তো অনেক পরিমাণ রিয়াকশন কিছু হয়, আমরা সেগুলো ডিসকাস করবো, ঠিক আছে, কি প্রতিক্রিয়া হতে পারে যদি আমরা ব্লাড গ্রুপিং ম্যাচ না করি, ঠিক আছে। একটা এ পজিটিভ লোককে বি পজিটিভ ব্লাড দিলে কি হতে পারে ডিসকাস করবো, ঠিক আছে। ওকে, talking about ABO ব্লাড গ্রুপিং। এবার এখানে এবিও গ্রুপিংটা মেইনলি দুটো সারফেস অ্যান্টিজেন, আরবিসি সারফেসে বা রক্ত কণিকার পৃষ্ঠে দুটো আমরা অ্যান্টিজেন খুঁজি। মাইন্ড হ্যাজ শেপটা একটু ঠিক আছে। দুটো, একটি রয়েছে এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন, ঠিক আছে। এবার যদি যেরকম এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আমরা আরবিসির সারফেসে দেখি, সেরকম আমরা প্লাজমার মধ্যেও অ্যান্টিজেন থাকবে, তার কমপ্লিমেন্টারি একটা অ্যান্টিবডিও থাকবে। এবার এখানে একটা ল্যান্সটনের ল আসে, যে ল্যান্সটনের ফার্স্ট ল বলে যে যদি কোনো একটি মানুষের ক্ষেত্রে, কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে তার আরবিসি যদি যে অ্যান্টিজেনটা থাকবে, তার প্লাজমাতে সেই অ্যান্টিবডি, তার অ্যান্টিবডি পাওয়া যাবে না। অর্থাৎ যদি এ থাকে, তাহলে তার ব্লাডে আমি অ্যান্টি এ পাবো না, তার ব্লাডে আমি অ্যান্টি বি পাবো না। বোঝা গেছে? তাহলে বেসড অন আরবিসি তে কোন অ্যান্টিজেন রয়েছে এবং প্লাজমাতে কোন অ্যান্টিবডি রয়েছে, এর বেসিসে এবিও ব্লাড গ্রুপিং করা হয়। সো এবার তোমরা বেস করতে পারো, যদি আমি বলে থাকি ব্লাড গ্রুপ এ, অর্থাৎ তার আরবিসি কোন অ্যান্টিজেন থাকবে, এ অ্যান্টিজেন। বাট অ্যাকর্ডিং টু ল্যান্সটেনার্স ল, শুধু যদি অ্যান্টিজেন এ থাকে, তাহলে অ্যান্টি এ থাকবে না, তাহলে কোন অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি। ওকে, বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকবে বি, তাহলে অ্যান্টি কিছু থাকবে না, থাকবে হচ্ছে অ্যান্টি এ। এবার এ বি, অর্থাৎ তার সার্ফেসে দুটোই রয়েছে, এও রয়েছে বিও রয়েছে অ্যান্টিজেন, তাহলে তার মধ্যে আমি কোন রকম অ্যান্টিবডি পাবো না, অ্যান্টি এও পাবো না, অ্যান্টি বিও পাবো না। ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপের ডিফারেন্স, ও ব্লাড গ্রুপ হচ্ছে এর আরবিসিতে, এর আরবিসিতে এর আরবিসিতে এও পাওয়া যাচ্ছে না, বিও পাওয়া যাচ্ছে না, তার মানে এর প্লাজমার মধ্যে আমি অ্যান্টি এও পাবো, অ্যান্টি বিও পাবো। এবার এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। তাহলে এর বেসিসে আমরা এই দুটো, এই প্রিন্সিপাল বেসিসে চারটে গ্রুপ পেলাম, সেটা হচ্ছে এ বি, এ বি এবং ও। এবার এখানে আরেকটা জিনিস বোঝা জরুরি, ডোনার্স কম্প্যাটিবিলিটি। অর্থাৎ এবার গেস করো, যদি এ ব্লাড গ্রুপকে আমি কোন কোন ব্লাড থেকে, কোন কোন গ্রুপ থেকে সেই ব্লাড এক্সট্রাক্ট করতে পারবে, এ গ্রুপ থেকে পারবে, কারণ এর মধ্যে সেম কম্পোজিশন থাকবে, তাই এ যদি আসে তাহলে অ্যান্টি এ যেহেতু নেই, কোনো রকম রিয়াকশন হবে না। এবার ও ব্লাড গ্রুপ আসলে কোনো সমস্যা নেই, কারণ ওর কাছে কোনো সারফেস অ্যান্টিজেন নেই, তাহলে এর ক্ষেত্রেও কোনো রিয়াকশন হওয়ার চান্স নেই। কিন্তু যদি আমি বি ব্লাড গ্রুপ দিই, তো বি এর সারফেসে রয়েছে অ্যান্টি, সরি, বি এর সারফেসে রয়েছে বি অ্যান্টিজেন, আর আমার প্লাজমায় রয়েছে অ্যান্টি বি, তো এর মধ্যে একটা রিয়াকশন হবে এবং ফলে আরবিসি গুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এবির ক্ষেত্রেও সেম, এবির ক্ষেত্রেও বি রয়েছে, তার মানে এখানে অ্যান্টি বি থাকবে, অ্যান্টি বির সঙ্গে রিয়াকশন করে ডিস্ট্রয় হতে পারে। তাহলে এ কার কার থেকে একসেপ্ট করতে পারবে রক্ত,
সেটা হচ্ছে ডোনার বা দাতা কে কে হতে পারে, এ আর ও। বি কার কাছে নিতে পারে? বি এবং ও এর কাছে। এ বি কার কাছে নিতে পারে? যেহেতু এ বির প্লাজমায় কোনো রকম অ্যান্টিবডি নেই, তাই একে তুমি যে কোনো ব্লাড দিতে পারো, মানে যে কোনো গ্রুপ দিতে পারো, কোনো রকম এসে হবেই না। তাই এ বি, এ বি, ও এ সবার কাছে নিতে পারে। এ হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, সবার কাছে গ্রহণ করতে পারে। তো বলতে পারো সার্বজনীন গ্রাহক। ঠিক আছে। আর সার্বজনীন গ্রহীতা। আর যদি তুমি দেখো ও ব্লাড গ্রুপ সবাইকেই দান করছে। তুমি যদি দেখো ও ব্লাড গ্রুপ এ কেও দিয়েছে, বি কেও দিয়েছে, এ বি কেও দিয়েছে, ও কেও দিতে পারে, কারণ এর সার্ফেসে কোনো অ্যান্টিজেনই নেই। তো যে যার ব্লাডেই যার কোনো রকম রিয়াকশন হওয়ার চান্স নেই, কারণ প্লাজমার মধ্যে এর কোনো কমপ্লিমেন্টারি অ্যান্টিবডি নেই। তো এ সবাইকে দান করতে পারে বলে এর নাম হচ্ছে সর্বজনীন দাতা। তাহলে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কে? এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, আর ইউনিভার্সাল এক্সেপ্টর হচ্ছে এবি। ঠিক আছে, এটাই। তো কম্পিটিটিভিটি ম্যাচিং হচ্ছে আমরা এই ব্লাড গ্রুপের ম্যাচিং গুলোই করি, যে হ্যাঁ কাকে কোন ব্লাডটা দেওয়া যাবে। একে কে দিতে পারবে? এ আর ও। এবার এটা ফার্স্ট টাইপ অফ ব্লাড গ্রুপিং হলো, সেটা হচ্ছে এবিও গ্রুপিং। নেক্সট টাইপের ব্লাড গ্রুপিং যেটা আসে সেটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপিং। হোয়াট ইজ আরএইচ ব্লাড গ্রুপিং? আরএইচ ব্লাড গ্রুপিং হচ্ছে, আমরা আরএইচ গ্রুপিং এর প্রিন্সিপাল যদি বলি, প্রিন্সিপাল হিসেবে এখানে একটা স্পেশাল টাইপের অ্যান্টিজেন থাকে, অ্যানাদার অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনটির নাম হচ্ছে রোগাম অ্যান্টিজেন বা আরএইচ অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটির নাম আরএইচ কেন? কারণ প্রথমে এটা আবিষ্কার হয়েছিল রেসাস নামে একটা বানরের শরীর। তো দ্যাটস ওয়াই এর নাম থেকে রেসাসের আরএইচ থেকে নেওয়া হয়েছে বলে এটা আরএইচ অ্যান্টিজেন। এবার এই আরএইচ অ্যান্টিজেন যে সমস্ত আরবিসি সারফেসে থাকে তাদেরকে আমরা বলে থাকি আরএইচ পজিটিভ। আর যাদের ক্ষেত্রে অ্যান্টিজেন নেই তাহলে আরএইচ নেগেটিভ। এবার তুমি মনে করো যার শরীরে আরএইচ পজিটিভ রয়েছে, মানে আরএইচ তার সারফেসে রয়েছে আরবিসিতে, তার কি প্লাজমা আমি অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি পাবো? পাবো না অবশ্যই। কিন্তু যে আরএইচ নেগেটিভ ব্যক্তি পার্সন রয়েছে, যার সার্ফেসে কোনো রকম আরএইচ জেল নেই, তার আমি প্লাজমার মধ্যে অবশ্যই আরএইচ অ্যান্টিবডি, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি পাবো বেসিক্যালি। তাহলে যদি একটা আরএইচ পজিটিভ পার্সন, একটা আরএইচ পজিটিভ একটা মানুষকে যদি ব্যক্তিকে যদি রক্ত যদি আমি একটা আরএইচ নেগেটিভ ব্যক্তির শরীরে প্রদান করি, তাহলে কি হবে ভাব? যেহেতু আরএইচ পজিটিভের কাছে আরবিসি সার্ফেসে আরএইচ অ্যান্টিজেন রয়েছে, তাই কি হতে পারে? স্পেসিফিক অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি রিয়াকশন হয়ে সেখানে একটা মিসম্যাচিং হতে পারে। তাই তো? মিসম্যাচিং এর কারণে মিসম্যাচিং অনেক কি হয়, যদি অ্যান্টিবডি যদি ওকে আইডেন্টিফাই করে ফেলে, তাহলে সেখানে ফ্যাগোসাইটোসিস আসবে, সেখানে আরবিসি গুলো ডিস্ট্রয় হবে, প্রচুর পরিমাণে আরবিসি ডিস্ট্রয় হবে, প্রচুর পরিমাণে। সো তাই তো, আরবিসি ডিস্ট্রয় হবে, হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে, ব্লাড হিমোসিটোসিস অনেক কারণ হতে পারে, অনেকগুলো কেস হয়, কিডনি ফেলার চান্সেস থাকে। ঠিক আছে, অত ডিটেল তোমাদের নেই, বাট মিসম্যাচিং হওয়ার কারণে ডেথ হতে পারে। একটা স্পেশাল টাইপের মিসম্যাচিং আসে প্রেগনেন্সিতে, যেটা আমরা বলি, মনে করো একটা, যেহেতু আরএইচ অ্যান্টিজেনটা একটি ডোমিনেন্ট জিন, তো যদি একটা আরএইচ পজিটিভ পার্সনের সাথে একটা আরএইচ নেগেটিভ উইমেনের বিয়ে হয়, তাদের বাচ্চা অবশ্যই আরএইচ পজিটিভ হবে, বিকজ আরএইচ ইজ ডোমিনেন্ট। তো ফার্স্ট চাইল্ড যখন আসবে, ইন কেস অফ ফার্স্ট প্রেগনেন্সি, মাদারের শরীরের সঙ্গে আমরা জানি যে ব্লাড এবং ফিটাল এবং ম্যাটারনাল ব্লাডের কন্ট্যাক্ট হয় না ডিরেক্টলি, কার কারণে? প্লাসেন্টার। বাট ডিউরিং ডেলিভারি, যখন ডেলিভারি হচ্ছে, তখন যেহেতু প্লাসেন্টা ব্রেকডাউন হয়, তো সেখানে কিছু পরিমাণ ফিটাল ব্লাড ম্যাটার্নাল ব্লাডের সংস্পর্শে আসে। এবার সেই সময় কি হয়, যে যেহেতু ফিটাল ব্লাডটা আরএইচ পজিটিভ এবং মায়ের ব্লাডটা আরএইচ নেগেটিভ, তো মায়ের শরীরে আরএইচ পজিটিভ এর এগেনস্ট অ্যান্টিবডি প্রডিউস হয়। এবার এটা ছিল ফার্স্ট রেসপন্স, তখন যেহেতু বাচ্চা ডেলিভারি হয়েছে কোনো সমস্যা হয়নি। নেক্সট প্রেগনেন্সিতে নেক্সট বাচ্চাটা আবার আরএইচ পজিটিভ, কিন্তু এই সময় আমরা জানি আগের বার যেহেতু অলরেডি এক্সপোজ হয়ে গেছিল আরএইচ পজিটিভ ব্লাড, তো ওর মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছিল। সেই অ্যান্টিবডিটা আইজিএম, এন্ড ইট ক্যান ইজিলি পাস, প্লাস ছোট সাইজ হওয়ার কারণে। এবার যদি ও ইজিলি পাস করতে পারে, তো সেটি গিয়ে আরএইচ পজিটিভ ব্লাডকে ধ্বংস করতে পারে। ফলে ফিটালের ব্লাড বা যে শিশুটি, নবজাতক শিশুটি, তার ব্লাডে সব ব্লাড ধ্বংস হয়ে যাবে। এবং ব্লাড ধ্বংস হলে প্রচুর পরিমাণে আমরা জানি হিমের ব্রেকডাউনে বিলিরুবিন ফর্মেশন হয়, প্রচুর পরিমাণে বিলিরুবিন ফর্মেশন হয়। সেই বিলিরুবিন গুলো গিয়ে ব্রেনে জমতে পারে, তো সেখানে একটা কার্ডিক অ্যারেস্টের চান্স থাকে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো সেটাই লেখা আছে ফার্স্ট ডিউরিং ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট প্রেগনেন্সি
এক্সপোজার হওয়ার কারণে স্মল অ্যামাউন্ট অফ আরএইচ এক্সপোজ হয়ে যায়, সেখানে আরএইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। নেক্সট টাইম যখন ফ্রিকুয়েন্ট সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে আবার যখন সেম এক্সপোজার হবে, তখন সেই অ্যান্টিবডি গুলো পাস করে গিয়ে ডিস্ট্রয় করতে পারে ফিটাল আরবিসি কে। এর কারণে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে বলে সিভিয়ার অ্যানিমিয়া এবং জন্ডিস হয় পড়ে। এবং বেবিটির যদি প্রচুর পরিমাণে আরবিসি লস হতে থাকে, তো আরবিসি তো বোন ম্যারো তো সরি বেশি বেশি পরিমাণে তো এরকম আরবিসি তৈরি হতে লাগবে, বেশি বেশি তৈরি হয়। তো বেশিরভাগ আমরা জানি এরিথ্রোপয়েসিস একটা ফেজ থাকে যেখানে এরিথ্রোব্লাস্ট থেকে আলটিমেটলি এরিথ্রোসাইট তৈরি হয়। এরিথ্রোব্লাস্ট স্টেজে বেশিরভাগ আরবিসি পাওয়া যায় বলে এই স্টেজটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস। এবং যেটা ফিটাসের ক্ষেত্রে হয়, এর নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, এবার এদেরকে কিভাবে প্রিভেনশন করা যায় অনেক সময় জিজ্ঞেস করা হয়। এরিথ্রোপ্লাস্টোসিস ফিটালিসের কারণ লেখো, কি কি মেকানিজম হয় লেখো, এবং আলটিমেটলি কিভাবে প্রিভেনশন করা যাবে সেটা বলো। তো প্রিভেনশনের মেকানিজম রয়েছে যে যখন ফার্স্ট প্রেগনেন্সির সময় বাচ্চার এক্সপোজার হয়ে গেছিল, তখন যদি আমরা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি যদি ম্যাটারনাল বডিতে মায়ের মাকে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, অ্যান্টিবডি যদি অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, তাহলে কিন্তু ফার্স্ট ডেলিভারি সময় যদি করে, তাহলে যে আরএইচ অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছিল সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, ফলে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি কন্টিনিউ করা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভেনশন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং মেনলি এগুলো জিজ্ঞেস করা হবে। এই যে ব্লাড গ্রুপিং এ এরিথ্রোব্লাস্টোসিস সম্বন্ধে লেখো, বা তোমাদের জিজ্ঞেস করা হবে এ ব্লাড গ্রুপের সারফেসে অ্যান্টিজেন কি থাকে, হ্যাঁ না, প্লাজমায় কোন রকম অ্যান্টিজেন থাকে। ঠিক আছে, নেক্সট ইজ কোয়াগুলেশন অফ ব্লাড, রক্ততঞ্চন। রক্ততঞ্চন প্রক্রিয়াটা বেরলি কিভাবে হয়, এখানে এনসিআরটি তো খুব বেশি ডিটেলে ডিসকাস করা নেই, তো আমরা যেটুকু আছে সেটুকুই একটু বুঝে বোঝার চেষ্টা করতে চাই। সেটা হচ্ছে, মনে করো কোনো একটা জায়গা কেটে গেল আমাদের শরীরে কোনো কারণে, ঠিক আছে, তো কাটার কারণে কি হয় যে সেখানে আমরা যখন কোথাও কেটে যায় বা কোনো একটা আঘাত পাই, সে ক্ষতস্থান থেকে অনেকক্ষণ ধরে রক্তক্ষরণ হতে লাগে, কিন্তু একটা সময় গিয়ে সেই ক্ষতস্থানটা বন্ধ হয়ে যায়। কিন্তু এরকম কেন হয়, ওয়াই ইজ ইট সো? আসলে ব্লাডের মধ্যে কোনো একটা আঘাত বা আঘাতজনিত কারণে রক্ত সেখানে সঞ্চিত বা রক্ত সেখানে ক্লট হয়ে যায়। ঠিক আছে, ইন রেসপন্স টু এনি ইনজুরি, আঘাত বা ট্রমার কারণে সেখানে রক্ত তঞ্চন হয়। কিভাবে? এই যে মেকানিজমটা, যে মেকানিজমের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ হয়, সেটাকে আমরা বলে থাকি ব্লাড ক্লটিং বা রক্তক্ষরণ। এবার তোমরা হয়তো দেখেছো কাটে যাওয়ার পর কিছু সময় পর ওই জায়গা থেকে লাল একটা, তাই না, আহ বলতে পারো লালচে বাদামি বর্ণের একটা পিণ্ড ওখানে দেখা যায়, ঠিক আছে, যেখানে কেটে গেছিল। আসলে ওই পিণ্ডটা মেইনলি এই ক্লট বা কোয়াগুলাম, তঞ্চনটা যেটা দেখতে পাচ্ছ, সেটা মেইনলি ফর্মেশন হয় একটা জাল, ফাইব্রিনের জাল। ঠিক আছে, নেটওয়ার্ক অফ থ্রেডস কল্ড ফাইব্রিনস। ফাইব্রিনের নামে প্লাজমা প্রোটিন বলেছিলাম, যে প্লাজমা প্রোটিনটা কনভার্ট হয় ফাইব্রিনে, যে একটা জাল মতন ফর্মেশন করে, তার কারণে এই তঞ্চনটা দেখা যায়। ঠিক আছে, যার মধ্যে এরকম যে একটা নেট টাইপের হয়, তার মধ্যে ফ্রন্ট এলিমেন্ট গুলো বিভিন্ন প্লেটলেট আরবিসি সব এরকম বাইন্ড করে, ফলে একটা লাল রঙের পিণ্ড দেখা যায় ওই জায়গাটিতে, এবং রক্ত ফ্লো বন্ধ হয়েছে, রক্তক্ষরণ বন্ধ হয়েছে। ঠিক আছে, এবার ফাইব্রিন থেকে ফাইব্রিনটি ফাইব্রিনোজেন থেকে কনভার্ট হয়েছে, এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন এরকম ভাবে ডিরেক্টলি কনভার্ট হয়ে যায়, যার আঘাত হলে কনভার্ট। ওকে, এরকম নয় ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনোজেন যেটা ইনঅ্যাক্টিভ ছিল সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, ফাইব্রিনোজেন নিষ্ক্রিয় ফাইব্রিনোজেন থেকে সক্রিয় হয়ে যাবে, এটা এরকম ভাবে ডিরেক্টলি হয়ে যাচ্ছে। এখানে একটা মেকানিজম রান করে একটা এনজাইম যেটি হচ্ছে থ্রম্বিন। সেই থ্রম্বিনটি আবার একটা নিষ্ক্রিয় সাবস্টেন্স যার নাম হচ্ছে প্রথম্বিন। সেই প্রথম্বিন থেকে আসে থ্রম্বিন, থ্রম্বিন কনভার্ট করে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন। এবং প্রথম্বিন কোথেকে আসে? প্রথম্বিন কনভার্ট হয় একটা স্পেশাল টাইপের এনজাইম কমপ্লেক্স বা একটা উৎসেচকের কমপ্লেক্স বলতে পারো, যেটা হচ্ছে থ্রম্বোকাইনেস। থ্রম্বোকাইনেস, এবার এই থ্রম্বোকাইনেস কিভাবে ফর্মেশন, একটা সিরিজ অফ এখানে রিয়াকশন রয়েছে, যেটা দুটো পাথওয়ে তোমরা হয়তো আগেও পড়েছো, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক পাথওয়ে, এবং বাহ্যিক এবং অভ্যন্তরিক। সেখানে কিছু ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অব্দি। ঠিক আছে, আমি একটা বেসিক আইডিয়া বলি, এটা মনে রাখার দরকার নেই, তোমার বলে দিচ্ছি। প্রথমে ফ্যাক্টর 12 will convert into 12A,
12 converted to 11 to 11a, 11 will convert 9 to 9a, converts 10 to 10, 5 to 5a, ultimately সবমিল এরকম একটা কাস্কেড মেকানিজম হয়। কাস্কেড অর্থাৎ ঝর্ণা, দেখেন ঝর্ণা একটার পর একটা ধাপে 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 ধাপে, তাই তো? তো এরকম একটা পর্যায়ক্রমিক উৎসেচন নির্বাহ প্রক্রিয়া হয়, যেটা কাস্কেড প্রক্রিয়া বলতে পারো। কাস্কেড প্রসেসের মাধ্যমে এই আলটিমেটলি থ্রম্বোকাইনেজ কনভার্ট হয়। থ্রম্বোকাইনেজ যেটা প্রথম মিনকে থ্রম্বিনে কনভার্ট করে, এবং থ্রম্বিন পরে নিষ্ক্রিয় ফাইব্রিনকে সক্রিয় ফাইব্রিনে কনভার্ট করে। তো কোনো আঘাত বা আঘাতজনিত অসুস্থ, কোনো ইনজুরি বা ট্রমার কারণে মেনলি আমাদের রক্তে অবস্থিত প্লেটলেট বা অনুচক্রিকাগুলি অ্যাক্টিভেট হয়। তো অনুচক্রিকাগুলি কিছু ফ্যাক্টর রিলিজ করে, যেগুলো এই রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে, এখানে দিয়ে দেখো প্লেটলেট, ফসফোলিপিড এবং কিছু ফ্যাক্টর রয়েছে, আলাদা ফ্যাক্টর ফ্যাক্টর সেই ফ্যাক্টর গুলো ভন উইলিব্রাগ ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর থাকে, নাথিং টু এগুলো মনে করা দরকার নেই। এই ফ্যাক্টর গুলো মেনলি সেখানে এসে এই কোয়াগুলেশন প্রক্রিয়াটি শুরু করে। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা আয়ন, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারোর শরীরে যদি ক্যালসিয়াম আয়ন কমে যায়, তাহলে সেই রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় অসুবিধা হবে। ঠিক আছে, ওকে। এবার আসছি আমরা টিস্যু ফ্লুইড বা লিম্ফ অর্থাৎ লসিকা। লসিকা কি? লসিকা কিভাবে ফর্মেশন হয় প্রথমে এটা বুঝবেন না। লসিকা হচ্ছে যখন ব্লাড কোনো একটা ক্যাপিলারি, তাই তো? ক্যাপিলারি মানে উম, উম, শুধু ক্যাপিলারি না, মনে করো যখন রক্ত কোনো একটা ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁকা স্থানের মধ্যে দিয়ে যখন পাস করে, ক্যাপিলারি বা রক্ত বা কোষ, কলা কোষের মধ্যে দিয়ে যখন রক্ত পাস করে, ঠিক আছে, তখন সেই টিস্যুর স্পেস বিটুইন দ্য সেলস, আন্তঃকোষীয় ফাঁকা স্থানগুলোর মধ্যে জলের সঙ্গে সঙ্গে কিছু জলে স্থলে বা জলে দ্রব্য উপাদান বেরিয়ে আসে, এবং লার্জার প্রোটিন গুলো, সেগুলো লার্জার প্রোটিন এবং ফর্ম এলিমেন্ট গুলো ব্লাডের মধ্যে থেকে যায়। জলের সঙ্গে কিছু জলীয় দ্রব্য গুলো, জলের মধ্যে দ্রব্য উপাদান বেরিয়ে আসে। এবার এই যে ফ্লুইড যেটা বেরিয়ে এলো, সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা টিস্যু ফ্লুইড বা আন্তঃকোষীয় রস বা কলা রস বলতে পারো। টিস্যু ফ্লুইড বা কলা রস বা আন্তঃকোষীয় রস। এবারে যদি তুমি বলো উপাদান কি, তো এর উপাদান এবং কম্পোজিশন, মানে এর মধ্যে যে খনিজ দ্রব্য উপাদান আছে, সেটা অনেকটাই রক্তের মতোই। কারণ আমাদের যেগুলো মিনারেলস রয়েছে, সেগুলো তো সলিউবল, সবগুলো সব জলের মধ্যে দ্রব্য, তো সেগুলো তো বেরিয়েই আসে। কিন্তু এর মধ্যে কোনো রকম প্রোটিন, আমরা লার্জার প্রোটিন পাবো না, কোনো রকম ফর্মড এলিমেন্টস পাবো না। ঠিক আছে। এবার এই যে কলা রস তৈরি হলো, কলা রস গুলো কি করে, তাহলে কলা রস গুলো যেহেতু কোষের মধ্যে রয়েছে, তারা মেনলি নিউট্রিয়েন্ট বা পুষ্টি দ্রব্যের আদান প্রদান এবং গ্যাসের বিনিময়ে হেল্প করে। তাছাড়াও লসিকাগুলো কিভাবে পরিবহন হয়, তো লসিকাগুলো একটা বিস্তৃত নেটওয়ার্ক বা একটা বিস্তৃত জালক রয়েছে, যেগুলো এই তরলগুলো সংগ্রহ করে এবং পুনরায় সেগুলোকে ভেইন বা, দেখো প্রথমে আর্টারি এলো, সেখান থেকে কলার হয়ে বেরিয়ে গেল, সেলের মধ্যে দিয়ে পাস করে করে আলটিমেটলি ভেইনের মাধ্যমে আবার হার্টে ফিরে আসে। ঠিক আছে, তো আবার সেই ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রের মধ্যে ফিরে আসে। ওকে। এবং যে ফ্লুইডটা এই সিস্টেমের মধ্যে পাস করে, এই লসিকা সেটার নাম হচ্ছে লিম্ফ বা লসিকা, এবং এই পুরো সিস্টেমটা হচ্ছে লসিকা তন্ত্র। ঠিক আছে। হোয়াট ইজ লিম্ফ বা লসিকা? লসিকা হচ্ছে একটা বিশেষ লিম্ফোসাইট সমন্বিত বর্ণহীন তরল, কালারলেস ফ্লুইড, বর্ণহীন তরল, কারণ এর মধ্যে কোনো আরবিসি টারবিসি নেই, হিমোগ্লোবিন নেই, তো অবশ্যই বর্ণহীন হবে। এবং এর মধ্যে স্পেশাল কিছু লিম্ফোসাইট থাকে। ঠিক আছে, উইচ আর রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্স, আমাদের শরীরের যে অনাক্রম্য প্রতিক্রিয়া, ইমিউন রেসপন্স, তাতে হেল্প করে। ঠিক আছে। লিম্ফের আরেকটা কিছু ফাংশন রয়েছে, যেমন কিছু হরমোন, ফ্যাট এদেরকে অ্যাবসর্ব করে থাকে। কোথা থেকে? ইন্টেস্টাইনের মধ্যে। তোমরা পড়েছো ক্ষুদ্রান্তের মধ্যে কিভাবে অ্যাবসর্পশন হয়। ঠিক আছে, এগুলো। এবার সিম্পলি ওয়ান মোর থিং যদি একটা বলি, তাহলে দেখো ব্লাড কি ছিল, ব্লাডের মধ্যে প্লাজমা প্লাস ফর্মালিন ছিল। এবার যদি লিম্ফ বলি, লিম্ফ ইজ নাথিং বাট প্লাজমা মাইনাস দিস লার্জ গ্রুপ, অ্যান্ড এর সঙ্গে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে প্লাস লিম্ফোসাইট, এর মধ্যে লিম্ফোসাইট। ঠিক আছে, এটা হচ্ছে লিম্ফোসাইটের কম্পোজিশন। তো এটা হচ্ছে লসিকা সম্বন্ধে এটুকুই। নেক্সট যদি আমি ডিসকাস করি, সেটা হচ্ছে সার্কুলেটরি পাথওয়ে বা সংবহন পথ সমূহ। তো সংবহন পথের মধ্যে যদি বলি, হোয়াট ইজ সংবহন পথ সমূহগুলো কি, বা সার্কুলেটরি সিস্টেম কি?
তো প্রাণীদেহে প্রধানত দু ধরনের সংবহন পথ দেখা যায়, সেগুলো হচ্ছে মুক্ত আর বদ্ধ, ওপেন আর ক্লোজড। মুক্ত বা ওপেন সার্কুলেটরি সিস্টেমটা কি? মুক্ত সংবহন তন্ত্র হচ্ছে যেখানে, এবং এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে সন্ধিপদী বা আর্থ্রোপোডস এবং মোলাস্ক বা কম্বোজ পর্বতের প্রাণীদের ক্ষেত্রে, যেখানে ব্লাড কি হয়, রক্ত হার্ট থেকে পাম্প হয়, লার্জ ভেসেলস বা রক্তবাহের মধ্যে দিয়ে পাস করে, গিয়ে একটা ফাঁকা স্থান বা দেহ গহ্বরের মধ্যে রিলিজ হয়। আর তোমরা আশেপাশে দেখেছিলে এরকম, হার্ট থেকে রিলিজ হয়েছিল কিন্তু গিয়ে একটা ফাঁকা স্পেসের মধ্যে রিলিজ হয়, হিমোসিল বলেছিল, হিমোসিল হচ্ছে, সিল মানে ফাঁকা গহ্বর, সেই গহ্বরের মধ্যে রিলিজ হয়েছে গহ্বরে, ঠিক আছে। এবং এই ফাঁকা স্থানগুলোকে আমরা বলে থাকি সাইনাস। অন্যদিকে অ্যানালিস এবং আর্থ্রোপোডস, মেনলি এই দুটোর ক্ষেত্রে আমরা মুক্ত, সরি, বদ্ধ সংবন্ধ দেখি, সেটা হচ্ছে অ্যানালিস আর অ্যানালিস এবং কর্ডেক্স। আমরা সেক্ষেত্রে একটা বদ্ধ সংবহন তন্ত্র, যেখানে রক্ত হার্ট থেকে পাম্প হয়, রক্তবাহের মধ্যে পাস করে এবং ছোট ছোট বদ্ধ জালক, রক্তবাহ সম্বন্ধে কিছু বদ্ধ জালক বা ক্যাপিলারির মধ্যে পাস করে। তো কোনো সময় কোনো ফাঁকা স্থানের মধ্যে রিলিজ হচ্ছে না, সবসময় এরা কিছু না কিছু একটা জালকের মধ্যে বা কিছু 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 রক্তবাহের মধ্যেই পাস করে বলে এদেরকে বদ্ধ সংবহনতন্ত্র বলা হয়। এবং যেহেতু এরা সবসময় একটা রক্তবাহের মধ্যে পাস করে, সবসময় ক্লোজ, দ্যাটস ওয়াই এদেরকে ইজিলি কন্ট্রোল করা যায়, এদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, ঠিক আছে। এবং যেহেতু এদেরকে কন্ট্রোল করা যায় বা এদেরকে ঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বলে এদেরকে আমরা অনেকটা সুবিধাজনক বলে বিবেচনা করছি, ঠিক আছে। নেক্সট থিং হচ্ছে সংবহনতন্ত্রের মধ্যে আমরা যেটা মনে রাখতে পারি, যে আমি তো তোমাদের বললাম ক্লোজ, এবার কোঅর্ডিনেটের মধ্যে এরকম না যে সবার ক্ষেত্রে তুমি সেম টাইপের হার্ট পাবে। হার্ট হচ্ছে, হৃৎপিণ্ড হচ্ছে এই সংবহন তন্ত্রে, রক্ত সংবহন তন্ত্র, যেটা বদ্ধ সংবহন তন্ত্র আমাদের ক্ষেত্রে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডই পুরো শরীরের মধ্যে রক্তগুলোকে কালেক্ট করে, তারপরে সেখান থেকে সেটাকে অক্সিজেনেটেড করা, মানে অক্সিজেন সংবহন, অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড রিলিজ করা, সেগুলোকে আবার প্রত্যেকটা কোষের কাছে পৌঁছে দেওয়া, সব কাজে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড সবার ক্ষেত্রে সেম নয়। মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড দুটো চেম্বার বা দুটো আহ প্রকোষ্ঠ বিশিষ্ট, যেগুলো হচ্ছে একটা অলিন্দ বা একটা অ্যাট্রিয়াম এবং একটা নিলয় বা ভেন্ট্রিকল, ঠিক আছে। উভচর বা সরীসৃপদের ক্ষেত্রে, এক্সেপ্ট ক্রোকোডাইল, কুমির বাদে, বাকি সমস্ত অ্যাম্ফিবিয়ান্স বা উভচর এবং রেপ্টাইলস বা সরীসৃপদের ক্ষেত্রে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায়, যেখানে দুটো অলিন্দ এবং একটা নিলয় পাওয়া যায়। অন্যদিকে কুমির, পাখি এবং ম্যামলস বা স্তন্যপায়ীদের ক্ষেত্রে চারটি প্রকোষ্ঠ পাওয়া যায়, যেখানে দুটি অলিন্দ এবং দুটি নিলয়। এবার যেহেতু মাছের ক্ষেত্রে আমরা দেখেছি দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ এবং একটা নিলয়, তো ব্লাড আসে, রক্ত আসে, ডিঅক্সিজেনেটেড রক্ত, অক্সিজেন হ্রাসপ্রাপ্ত, ডিঅক্সিজেনেটেড অক্সিজেন হ্রাস, অক্সিজেন কম আসে এখানে, অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত এখানে আসে এবং পাস করে ফুলকার মাধ্যমে, সেটা কি হয়, ফুলকার মাধ্যমে সেটি অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন সমন্বিত হয়, আবার শরীরের মধ্যে চলে যায়। তো হার্টের মধ্যে সবসময় এই অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্তই বাহিত হচ্ছে, ঠিক আছে। যদি একবারই হার্টের মধ্যে দিয়ে রক্ত পরিবহন হয়, এর নাম হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন, বা তুমি বলতে পারো যে এক চক্রী সংবহন। কিন্তু উভচর বা সরীসৃপদের ক্ষেত্রে কি হয়, দুটো অলিন্দ দেখা যায়, দুটো অলিন্দ কিন্তু একটাই নিলয়, দুটো অলিন্দ একটা নিলয়। তো যেটা লেফট রয়েছে বা বাম দিকেরটি, সেটি অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত একসেপ্ট করে, আর ডান দিকেরটি ওদের যে ফুসফুস বা যেখান থেকে অক্সিজেন আসছে, সেটা হতে পারে বডি সারফেস, যেখান থেকে আসে, সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন যুক্ত রক্ত ডান অলিন্দে আসে, কিন্তু দুটোই মিক্স হয়ে যায় নিলয়ের মধ্যে, কারণ একটা নিলয়। তো এবং ফাইনালি আহ একটা দূষিত রক্তই পরিবহন হয়। এবার যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে হার্টের মধ্যে প্রায় প্রায় 200, মানে দুটো প্রকোষ্ঠ নয় কিন্তু দু রকমের আসছে বলেই এটা বলতে পারো অসম্পূর্ণ, ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন বা অসম্পূর্ণ দ্বৈত সংবহন। কিন্তু পাখি, স্তন্যপায়ী এবং কুমিরের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে যেহেতু দুটো হার্ট এবং দুটো, তো বাঁদিকের প্রকোষ্ঠে সবসময়
অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত আসছে এবং অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত বেরিয়ে যাচ্ছে। ডান দিকে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত, যেটা লাংস বা ফুসফুস থেকে আসে এবং বেরিয়ে যায়। সেখানে যেহেতু দুটো আলাদা আলাদা সংবহন নিতে পারছি, একটাতে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত আসে বাদিকে আর ডান দিকে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত। তাই বলতে পারো যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম বা মানুষের সংবহন প্রক্রিয়া হচ্ছে একটা দ্বৈত সংবহন প্রক্রিয়া বা ডাবল সার্কুলেশন। দ্বৈত সংবহন প্রক্রিয়া কি হবে সেটা আমরা নেক্সট পড়বো, সেটা হচ্ছে মানব সংবহন প্রক্রিয়া ব্যবস্থা। ঠিক আছে।